সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আমি ডক্টর আরফিন সুলতান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। এবং আজকের পর্বে আমাদের সাথে দুজন বিশেষজ্ঞ অতিথি আছেন বরাবর মতনই। তাদের সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর গোলাম মুহিউদ্দিন ফারুক, যিনি ক্যান্সার বিশেষজ্ঞ এবং প্রেসিডেন্ট বাংলাদেশ ক্যান্সার সোসাইটি। এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর মোহাম্মদ জিয়াউল করিম, যিনি সহকারী অধ্যাপক হিসেবে আছেন চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট, জাতীয় বক্ষবিদ্যা ইনস্টিটিউট হসপিটালে। আপনাদের দুজনকে আজকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত, আপনার মাধ্যমে বাংলা ভিশনের দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি। জি অবশ্যই, অনেক ধন্যবাদ। আর দর্শক আমাদের সাথে খুব ইম্পর্টেন্ট দুটো বিষয়ে বিশেষজ্ঞ আছেন, তো তাদের কাছে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদের সাথে স্ক্রলে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। স্যার, আপনার কাছে প্রথমে যে বিষয়টা নিয়ে জানতে চাই সেটা হচ্ছে ক্যান্সার খুবই অ্যালার্মিং একটা ডিজিজ, আর নন কমিউনিকেবল ডিজিজগুলোর মধ্যে এখন খুবই হাই রাইজিং একটা কন্ডিশন পুরো ওয়ার্ল্ড ওয়াইডই, স্পেশালি বাংলাদেশে অনেক কিছু ক্যান্সার আমরা দেখতে পাচ্ছি আপকামিং বা আপরাইজিং। সো ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে প্রথমে কমন যে ক্যান্সারগুলো আমাদের দেশে আমরা দেখতে পাই, স্পেশালি যেগুলো এখন রাইজিং কন্ডিশনে আছে, সেগুলোর বিষয়ে একটু জানতে চাই। ধন্যবাদ। প্রথমেই আমি বাংলা ভিশনকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে স্বাস্থ্য কথা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে এখন ক্যান্সার খুব বেড়ে যাচ্ছে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে, এবং বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ডের বাইরের ব্যতিক্রম কোনো দেশ না। এখানেও কিন্তু আমাদের ক্যান্সার বেড়ে যাচ্ছে এবং প্রতি বছর প্রায় 3 লাখ নতুন করে ক্যান্সার আমরা পাচ্ছি। এবং এই মুহূর্তে যদিও আমাদের স্পেসিফিক কোনো ডাটা নেই, তারপর আমরা বলবো যে 13 থেকে 14 লাখ ক্যান্সার পেশেন্ট আমাদের দেশে আছে। সো এই ক্যান্সার বিভিন্ন শরীরে বিভিন্ন অংশে এই ক্যান্সারগুলো হয়। ক্যান্সার একটা সুনির্দিষ্ট একটা রোগ এটা বলা যাবে না। আমরা যদি আমাদের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে প্রায় 200 রকমের ক্যান্সার হতে পারে, মানে যে কোনো জায়গা থেকে আসলে ক্যান্সার যে কোনো শরীরে যে কোনো অঙ্গ থেকে হতে পারে। তবে আপনি যে গুরুত্বপূর্ণ প্রশ্নটির সাথে করেছেন সেটি হচ্ছে যে বেশি কোনগুলো হচ্ছে বা আমাদের দেশে কোন ক্যান্সারগুলো বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। তার মধ্যে দুটো যদি আমি বলি, পুরুষ এবং মহিলা। পুরুষদের মধ্যে লাং ক্যান্সার খুব বেশি আমরা পাই, আর মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার আমরা খুব বেশি পাই। আগে কিন্তু আমরা সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখ ক্যান্সারটা আমরা বেশি পেতাম, কিন্তু গত 20 বছর ধরে আমরা ব্রেস্ট ক্যান্সার আমরা বেশি পাচ্ছি। তো এটা আমরা হয়তো পরে আলোচনায় যাব যে কেন এই বেশি হচ্ছে। আমাদের যত মহিলাদের ক্যান্সার পাই তার মধ্যে অর্ধেকেরও বেশি কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট পাচ্ছি। আর পুরুষদের মধ্যে আমি আগেই বলেছি যে সর্বোচ্চ সংখ্যক হচ্ছে আমাদের লাং ক্যান্সার বেশি পাচ্ছি। স্যার, ডেমোগ্রাফিক একটা বিষয় তো অবশ্যই থাকে, যেমন আমরা কিছু কিছু দেখি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিছু কিছু ক্যান্সার প্রবণতাটা বেশি, যেমন আপনি বললেন আমাদের এদিকে এখন আমরা ব্রেস্ট ক্যান্সারটা বা ওয়ার্ল্ড ওয়াইডে ব্রেস্ট ক্যান্সার একটু বেশি পাচ্ছি। সো বাংলাদেশের ডেমোগ্রাফিক্যালি যদি আমরা চিন্তা করি আসলে কী কী ফ্যাক্টরসগুলো ওভারঅল আমাদের যে ক্যান্সারগুলো তৈরি করছে সেগুলোর বিষয়ে যদি একটু দেখুন। আপনি যে ডেমোগ্রাফির কথা বলেছেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গ্রাফিক্যালি আমরা সেই জিনিসটা দেখব, কিন্তু সেই মানুষগুলো আবার তার জীবনাচরণ কীরকম করছে। ধরা যাক আমরা যদি ব্রেস্ট ক্যান্সারের কথা বলি, আমাদের ব্রেস্ট ক্যান্সার কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা কিন্তু বেড়ে যাচ্ছে। 30-এর নিচে যত থাকবে, তার উপর দিকে যত যাবে, বয়স বাড়ার সাথে সাথেই আমাদের ব্রেস্ট ক্যান্সার বাড়বে। তো আমরা যে এখন আমাদের যে গড়ায়ু 72 বা সামান্য একটু বেশি, তার মানে দাঁড়াচ্ছে আমাদের মেয়েদের এই প্রবণতাটা বাড়ছে। সুতরাং ডেমোগ্রাফির একটি ইম্প্যাক্ট এখানে আছে। স্প্যান অফ লাইফ যত বেশি থাকবে, ক্যান্সার শুধুমাত্র সব ক্যান্সারই বাড়ার সম্ভাবনা বেশি, ব্রেস্ট ক্যান্সার তো বটেই, একইভাবে আমাদের লাং ক্যান্সার। কিন্তু এই ডেমোগ্রাফিক অবস্থানের মধ্যে বা ট্রানজিশনের মধ্যে যে জায়গাটাতে প্লেটু আমরা বলি, যে জায়গায় স্থির অবস্থায় আছে, সেখানে তার জীবনাচরণটা যদি ঠিক না হয়, সেখানে যেমন ধরা যাক আমরা বয়স বাড়ছে কিন্তু মুটিয়ে যাচ্ছি, এটা কিন্তু ব্রেস্ট ক্যান্সারের জন্য একটা ঝুঁকি। তারপরে আমাদের 30-এর উপরে আমরা যদি সন্তান গ্রহণ করি, আমাদের মা বোনরা সন্তান গ্রহণ করে, তাহলে কিন্তু একটা ঝুঁকি বাড়ে। কিন্তু দেখেন এভাবে যদি আমরা চিন্তা করি আমাদের জীবন চালানোর জন্যে 30 বছর বয়সটা, তার আয় রোজগার, যদি নগর সভ্যতার কথা চিন্তা করি তাহলে তাকে হয়তো ওই দিকেই ব্যস্ত থাকতে হয় বেশি, কিন্তু এই আমি সন্তান নিচ্ছি না, এটা একটা কিন্তু ঝুঁকির বিষয়। সুতরাং ডেমোগ্রাফি পাশাপাশি জীবনাচরণ, মানে শুধু লোকেশনটা কোথায়, কান্ট্রিটা চাইতে কিভাবে আসলে জীবনযাপন করছে, সেটেলমেন্ট লাইফস্টাইল বা এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টরগুলো, ওগুলো এফেক্ট করছে। নিশ্চয়ই। জি অবশ্যই, আপনার সাথে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আলোচনাতে আরও আসবো। ডক্টর জিয়াউল করিম,
আপনি চেস্ট মেডিসিন স্পেশালিস্ট। আপনার কাছে ডিজিজের বিষয়ে যাওয়ার আগে একটা বিষয় একটু জানতে চাই, মেডিসিন স্পেশালিস্ট বলতে সবাই সব কিছু বুঝেন, কিন্তু চেস্ট মেডিসিন স্পেশালিটি কেন আলাদা করা হয়েছে এবং কি কি আসলে রোগগুলো আপনারা আলাদাভাবে ডিল করছেন, যে আপনাদের একটা আলাদা ডিপার্টমেন্ট তৈরি হয়েছে, সেটা আগে একটু জানতে চাই। প্রথমে আপনি দেখেন, আপনি আসলে খুব যথার্থই প্রশ্নটা করেছেন। ওয়ার্ল্ড ওয়াইডে দেখবেন সুপার স্পেশালাইজেশনের একটা যুগ চলছে। আসলে মানুষ যেমন বাড়ছে, আগে তো আমাদের দেশে ধরেন লোক সংখ্যা কম ছিল, এখন 20 কোটিরও বেশি জনসংখ্যা। এই জনসংখ্যা দিয়ে একজন ডক্টর দিয়ে সব রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে না। আপনি খেয়াল করবেন যে কোনো হসপিটালে যান, ঢাকা মেডিকেলে সিট নাই, ফ্লোরে থাকছে। আপনি বক্ষব্যাধি যান, সিট নাই। আপনি যেখানেই যান সিটের একটা স্বল্পতা থাকে। এখন হচ্ছে কি, এটাকে ডিসেন্ট্রালাইজেশন করা। মেডিসিন হলো একটা ব্রড টার্ম। মেডিসিন মানে কি? মেডিসিন হলো যে আপনার সব ধরনের মেডিসিন, আপনি চেস্ট বলেন, আপনার রেসপিরেটরি মেডিসিন, আপনি গ্যাস্ট্রো মেডিসিন, যত ধরনের মেডিসিন আছে। এখন একটি লোক গ্যাস্ট্রিক আলসারে ভুগছে, সে তো বক্ষ থেকে আসার দরকার নেই, সে গ্যাস্ট্রো ডক্টর দেখাইলেই হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু দেখেন ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার হসপিটাল আছে। আপনি ধরুন একটা চেস্টের লোক, আমরা চেস্ট কিনে ডিল করি, ফুসফুস নিয়ে ডিল করি আমরা। তো ফুসফুসের মধ্যে কি আছে? এখানে ধরেন লাঙে কি হয়? নিউমোনিয়া, টিবি, ভাইরাল ইনফেকশন, কোভিড নিউমোনিয়া, ক্যান্সার, এই জিনিসগুলো তো ফুসফুসে হচ্ছে। আসুন আপনি চোখ, নাক, কান, এগুলো কিন্তু ভিন্ন মেডিসিনের বিষয় আসছে। এখন একজন মেডিসিন বিশেষজ্ঞ সবগুলো ডিসিপ্লিন টাচ করাটা তার জন্য, আর তার নজরটাও খুব কম হয়। আমরা যে গবেষণা বলেন, আমাদের রিসার্চ বলেন, একটা সুপার স্পেশালিটিতে রিসার্চ করাটা আমাদের অনেক স্কোপ থাকে এবং রোগীরা কিন্তু অনেক বেনিফিট হচ্ছে এবং সেখান থেকে ডায়াগনোসিসগুলো যাতে ভালো হয়, ট্রিটমেন্ট যাতে ভালো হয়। যেরকম আপনি ইনফেক্টিভ ডিজিজগুলো বলেছেন, সেরকম অ্যাজমা, সিওপিডি, এই পেশেন্টগুলো আমরা বক্ষব্যাধি ডিল করি। এবং এই যে বক্ষব্যাধির মধ্যে কিন্তু আরেকটা প্রশ্ন থাকে হার্ট। সেটা কিন্তু আপনি দেখেন, হার্ট কিন্তু একটা কার্ডিওলজিস্টরাই হার্টের ডিল করে। এটা কিন্তু মেডিসিনের ব্রড হেডে আছে। এখন হচ্ছে কি, বাইরের বিশ্বের যে দেশগুলোতে সেটা কি হয়, একজন ইন্টার্নিস্টের কাছে যখন পেশেন্ট আসে, ইন্টার্নিস্ট নির্ণয় করে যে উনি গ্যাস্ট্রোর পেশেন্ট নাকি উনি রেসপিরেটরির পেশেন্ট, তখন ওনার কিন্তু ওইখানে রেফারাল যে সিস্টেমটা, তাকে রেফার করে দেওয়া হয় সেখানে। আমি একটা বিষয়ের সাথে যুক্ত করতে চাচ্ছি। আমাদের যে ইন্টারাকশনটা খুব প্রয়োজন, খুব স্পেশালাইজড একটা বিষয়ে উনি ডিল করছেন, সেটা হচ্ছে বক্ষব্যাধির উপরে। কিন্তু আমাদের ধরা যাক ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট কেন বক্ষব্যাধি বিশেষজ্ঞের কাছে যেতে পারে? কারণ একটা অ্যাডভান্স স্টেজে দেখা গেল তার প্লুরাল ইফিউশন হলো, ফুসফুসের মধ্যে ক্যান্সারটা গেল। সুতরাং ওই যে ইনফেকশনের কারণে, মানে ক্যান্সারের জন্য যে ইনফেকশনটা হচ্ছে বা ক্যান্সার সেলগুলো যে ওখানে যাচ্ছে, যে কারণে উনি ভুগছেন, তখন কিন্তু আমরা আবার ওনাদের হেল্পটা চাইব। সুতরাং ওই স্পেশালাইজেশনটা না থাকলে অ্যাজ অ্যান অনকোলজিস্ট আমি কিন্তু আমার পেশেন্টকে ওনার কাছ থেকে সাপোর্টটা নিতে পারছি না, কারণ এটা আমার পক্ষে একা সম্ভব না। তখন আমি পেশেন্ট ওনার কাছে রেফার করি, উনি তখন আমাকে আবার একটা বুদ্ধি দেবেন যে হ্যাঁ এই কাজটা করেন, বা আমি এই কাজটা করে দিই, আপনি আপনার পেশেন্টকে আবার ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। সো ইন্টারঅ্যাকশনটা খুব এক্স্যাক্ট, মানে স্যার বলছেন যেটা আসলে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। অবশ্যই সে একটা ব্রেস্ট ক্যান্সার রোগী, ওনার লাংসে পানি নিয়ে আসলো, স্যার কিন্তু ওখানে কিছু করতে হবে না, স্যার কিন্তু অসহায়, তখন স্যার পাঠাবে যে পানিটা বের করে। আলোচনা হচ্ছে এবং ফুসফুসের ক্যান্সার যেহেতু হয়ে থাকে, সো ফুসফুসের ক্যান্সারের বিষয়টা আপনার কাছ থেকে একটু জানতে চাই, কি কি ধরনের ক্যান্সারগুলো আসলে হয় বা উপসর্গের বিষয়গুলো যদি একটু আমাদের জানাতেন। জি, ধন্যবাদ আপনাকে। স্যার যে কথাটা বললেন, স্যার তো ক্যান্সার সোসাইটির সভাপতি, স্যার তো সমস্ত ক্যান্সারগুলো ডিল করছেন। স্যার কিন্তু বলেছেন যে ছেলেদের ক্ষেত্রে লাং ক্যান্সারটা আমাদের দেশে লিড করছে 1 নম্বরে। যদি একটু পিছনের দিকে তাকাই যে কেন, তো দেখুন আমাদের ফুসফুসের ফাংশনটা কি, ফুসফুসের কাজটা কি। এই যে আমরা শ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, আমরা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি। আপনি কি করছেন? আমরা বৃক্ষ নিধন করছি, আমরা অপরিকল্পিত নগরায়ন করছি, প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে, ওজোন স্তরে ক্ষয়গ্রস্ত হচ্ছে। এই যে সব কারণে লাংয়ের উপর কিন্তু প্রেশার পড়ছে। এক, দ্বিতীয়ত হলো যে লাং ক্যান্সারটা আসলে মূলত জেনেটিক্যাল মানে মিউটেশনের মাধ্যমে কিন্তু ক্যান্সারটা হয়। ক্যান্সার কোনো জীবাণু ঘটিত রোগ না, কিন্তু ট্রিগার করে, যে এই জেনেটিক মিউটেশনগুলো ট্রিগার করে। যেমন আমি বলছি, স্যার বলছিলেন যে মুটিয়ে যাচ্ছে খাদ্যাভ্যাস, আপনি খেয়াল করবেন আগে কিন্তু এই যে ফাস্টফুডের যে প্রবণতা, আমাদের যে নতুন জেনারেশন যে ফাস্টফুড ছাড়া খাচ্ছে না, তারা ঘরে বসে খেলছে, তাদের মাঠে গিয়ে খেলার যে অভ্যাস, সেই কায়িক পরিশ্রমটা হচ্ছে না। এইসব কারণে কিন্তু এগুলোকে ট্রিগার করছে। আর যে বিষয়টা আমি বলবো যে জেনেটিক ফ্যাক্টর থাকবেই, পাশে এই যে মানে বায়ু দূষণ, স্মোকিং, এই যে আপনি গুল, যে আমাদের গ্রামের মহিলারা তামাক পাতা সেবন করে খায়, এই জিনিসগুলো কিন্তু এই ফুসফুস ক্যান্সার জন্য অনেকাংশেই দায়ী।
এগুলো ঝুঁকিটা বাড়িয়ে দিচ্ছে। জি, একটু উপসর্গের বিষয়গুলো যদি আচ্ছা, উপসর্গ দেখুন, আমরা বলি কি যে কোনো ক্যান্সার, স্যার তো এখানে আছেন, যে কোনো ক্যান্সার আর্লি ডায়াগনোসিস, এই ক্যান্সার প্রগনোসিসটা অনেক ভালো হয়। তা আমাদের এখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে যে আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারছি না। কেন পারছি না? এটা একটা অ্যাওয়ারনেসের অভাব, এটা সচেতনতার অভাব। যেমন আমরা যে লাং ক্যান্সার রোগীগুলো পাই অ্যাডভান্স স্টেজে আসে, তো শ্বাসকষ্ট হচ্ছে, তার পানি এসে গেছে বুকে, তার ফুসফুসে থেকে অন্য জায়গায় ছড়িয়ে গেছে, তখন কিন্তু মানে অর্থাৎ হয় কি যে যখন রোগটা ছড়িয়ে যায়, যখন সিমটম হয় তখন আসে। আমাদের একটা কথা আছে, যারা রিস্ক ফ্যাক্টরের মধ্যে থাকে, হাই রিস্ক পেশেন্ট যারা, যাদের অতীত ইতিহাস আছে, যাদের ক্যান্সারের, যাদের মা বাবার ক্যান্সার ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা ঝুঁকিপূর্ণ মানুষগুলো চিহ্নিত করি। সেক্ষেত্রে আমাদের একটা প্রোটোকল আছে, যেটা আমরা লো ডেনসিটি সিটি স্ক্যান, এলডিসিটি বলি, দিয়ে আমরা বছরে বছরে স্ক্রিনিং একটা প্রোগ্রাম, যাতে করে আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না, যারা রিস্কের ঝুঁকিতে আছে, কারণ সিটি স্ক্যান একটা এক্সপেন্সিভ একটা পরীক্ষা, যারা ঝুঁকিতে থাকে তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনারা বছরে একবার করে এলডিসিটি, লো ডেনসিটি সিটি স্ক্যান করে আমাদেরকে দেখাবেন। তাহলে হয় কি, আমরা আর্লি অবস্থায় ধরা পড়লে এটা কিন্তু সার্জারি চিকিৎসা আছে, সার্জারির মাধ্যমে আমরা যদি লোবেক্টমি বা নিউমোনেক্টমি করে আমরা ফেলে দিতে পারি, তাহলে সে কিন্তু সম্পূর্ণ ভালো হয়। বলছেন যাদের রোগটা হয়তো একটু অ্যাডভান্স হয়ে গেছে, যাদের পারিবারিক ইতিহাস আছে, তারা হয়তো আপনার কাছে যাচ্ছে আর্লি ডায়াগনোসিসের জন্য। কিন্তু যাদের অলরেডি, আমরা যদি এটা চিন্তা করি, যাদের প্রাইমারি ভাবে ক্যান্সার তৈরি হচ্ছে, তারা আসলে কি কি উপসর্গগুলো দেখে বুঝতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। উপসর্গের মধ্যে আপনি দেখেন, ফুসফুসে যখন টিউমার হয় তখন আমরা কি করি, আমাদের ফুসফুসে ধরেন এই টিউমারের সাথে 3টা রোগ কোরিলেট করে, টিবি হইতে পারে, টিউমার হইতে পারে, নিউমোনিয়া হতে পারে। সিমটম কিন্তু অলমোস্ট সেম। কি হয়? কাশি থাকে। আমরা দেখি একজন লোক অনেকদিন থেকে কাশতেছে, আপনারা দেখবেন যে আপনাদের মাধ্যমেই জনগণ জানে যে 2 সপ্তাহের অধিক কাশি হইলে আমরা কফ পরীক্ষার মধ্যে টিবি আছে কিনা জেনে নেই। একটা কাশি একটা উপসর্গ থাকে। ওনার শরীরের স্বাস্থ্যটা ভালো ছিল, কিন্তু ওনার স্বাস্থ্যটা খারাপ হয়ে যাচ্ছে, উনি খেতে পারছে না, ওনার ক্ষুধা মন্দা, ওনার ভালো লাগছে না, আপনি দেখছেন যে তার স্বাস্থ্যটা অনেক খারাপ হয়ে গেছে। সে বলবে যে কাশির সাথে মাঝে মাঝে তার রক্ত যায়, সব ক্ষেত্রেই না, একটু অ্যাডভান্স কাশির সাথে রক্ত যায়, তার একটু জ্বর থাকতে পারে শরীরে। আর তখন আমরা করি কি, এরকম একটা উপসর্গ নিয়ে আসে, তখন আমাদের মাথায় আমরা 3টা রোগ সেট করি। টিবি হতে পারে, নিউমোনিয়া হতে পারে এবং ক্যান্সার হতে পারে। তার মানে যারা এই ধরনের উপসর্গগুলো 2 সপ্তাহ বেশি ফেস করছেন, সবাই যাতে একটু কেয়ারফুল হয়ে ট্রিটমেন্ট জন্য যাওয়ার আগে প্রাইমারিলি যেটা বলি, আমরা প্রাইমারিলি যেটা করি, তখন আমরা একটা বুকের একটা চেস্ট এক্স, যেটা আমাদের উপজেলা ইউনিয়ন লেভেল পরে আমরা একটা চেস্ট এক্সরে করে দেখি। চেস্ট এক্সরে দেখে আমরা একটা ধারণা পাই যে এটা কি ওনার টিউমার নাকি নিউমোনিয়া নাকি আপনার ক্যান্সার। টেস্টের বিষয়গুলোতে আপনার কাছে আবার আসছি স্যার। যেহেতু আমরা কমন ক্যান্সারগুলো নিয়ে ডিসকাস করছি, উনি অলরেডি লাং ক্যান্সারের কথা বলেছেন, আপনার কাছে একটু ব্রেস্ট ক্যান্সার বিষয়ে জানতে চাই। আমরা জানি অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস তো চলছে। সো এই ব্রেস্ট ক্যান্সারের প্রবণতা আপনি অলরেডি বলেছেন কিছু কিছু ঝুঁকি আছে আমাদের, যেগুলোর জন্য বাড়ছে, এবং একই সাথে ঝুঁকিগুলোর সাথে একটু উপসর্গের বিষয়গুলো আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। আমাদের যদি ঝুঁকির কথাগুলো এই মাসে বিশেষ করে আমরা সব জায়গায় জনসচেতনতা তৈরি করার জন্য বিভিন্ন হেলথ সেক্টরে বা যারা পলিসি মেকার আছে বা সোশ্যাল সার্ভিস দেওয়ার জন্য যে অর্গানাইজেশনগুলো আছে, সেখানে কিন্তু আমরা এই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করি, এবং আজকে আমাদের এই টিভির মাধ্যমেও কিন্তু আমরা এই মেসেজগুলো দিতে চাই। আমরা দুটোভাবে ভাগ করি। প্রথমত হচ্ছে একটা হলো যে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, আর হচ্ছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। যেটা আমাদের হাতে নিয়ন্ত্রণ নাই সেটা হচ্ছে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, আর যেগুলো আমাদের হাতে নিয়ন্ত্রণ আছে সেটা মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। যেমন আমরা বলছিলাম যে স্যারও বলছিলেন যে জেনেটিক্যালি যেটা বংশানুক্রমিকভাবে যে রোগগুলো আসে, তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার কিন্তু একটা। সুতরাং একটা পরিবারে যদি কারোর ব্রেস্ট ক্যান্সার হয়, আমাদের অবশ্যই তার যে পরবর্তী প্রজন্ম অথবা হরাইজন্টালি তার যে কাজিনরা আছে, ফার্স্ট ডিগ্রি রিলেশন আছে, তাদের ব্যাপারে কিন্তু আমাদের খোঁজ খবর করতে হবে। এটা একটা দিক। আরেকটা জিনিস, এটা আমাদের হাতে নাই, যেমন বয়স বাড়া, এটা আমাদের হাতে নাই। ফিমেল জেন্ডার, সে তো মহিলা, তার ব্রেস্ট ক্যান্সার হতেই পারে, পুরুষের হয় না তা না, কিন্তু অনেক কম। সুতরাং এইগুলো আমাদের হাতে নাই। যেগুলো আমাদের হাতে আছে সেটা হলো আমরা আমাদের জীবনাচরণের মাধ্যমে যেগুলো আমরা অর্জন করি, রিস্কগুলা একটু আগে যেমন আমাদের পরিবেশের কথা বললেন, সেটা আমাদের উপরে একটা অভিঘাত তৈরি করে। আর যে বিষয়গুলো আছে, আমরা যে জাঙ্ক ফুডগুলো খাচ্ছি, সেখানে ট্রান্সফ্যাট বলে এক ধরনের কেমিক্যালস থাকে, যে তেলগুলো দিয়ে তৈরি করা হয় মচমচে করে তৈরি করার জন্য, ওটা কিন্তু ব্রেস্ট ক্যান্সারের জন্য ঝুঁকিপূর্ণ। তারপরে আমরা টোবাকো, কেউ যদি নিজে স্মোক করে তাহলে 2 থেকে 3 গুণ বেশি তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকবে। সে যদি নিজে স্মোক না করে, বাড়িতে যদি কেউ স্মোক করে, তাহলে সেকেন্ড হ্যান্ড স্মোকার হিসাবে
বাড়ির যে ছোট শিশুটা সে কিন্তু ছোটবেলা থেকেই সে এই কেমিক্যালসের ইয়েতে, কারণ ক্যান্সারটা তো একদিনে হয় না, একটা ব্রেস্ট ক্যান্সার হওয়ার জন্য প্রায় 250 থেকে 300 দিন লাগে তার ডাবলিং টাইম বলি আমরা, টিউমার ডাবলিং টাইম। মানে যত বেশি তার এক্সপোজার হচ্ছে তত বেশি ঝুঁকিটা বাড়ছে। সুতরাং যে টোবাকো এটা একটা। আর আজকাল আমরা আমাদের বিভিন্ন আমাদের সন্তানদেরকে দেখছি যে বিভিন্ন ইউনিভার্সিটিতে, কলেজে সিগারেট বলছে যে এটা হচ্ছে সিগারেটের বিকল্প, কিন্তু দিস ইজ ভেরি ডেঞ্জারাস। এই সিগারেটটা কিন্তু আমাদের ব্রেস্ট ক্যান্সারের জন্য একটা, মানে ভেপিং বা হুক্কা যারা করছে, এক্স্যাক্টলি। তো এগুলো কিন্তু আমাদের জীবন থেকে আমরা পরিবর্তন করতে পারি। তারপরে প্রথমে যেটা বলেছিলাম যে ফ্যাট, শরীরে ফ্যাট জমে যাওয়া, এটা ভয়ঙ্কর রকম, মানে ওভারঅল যে লাইফস্টাইলটা সেটা। আর স্যার হরমোন, আমরা তো জানি যে ব্রেস্ট ক্যান্সার হরমোন ডিপেন্ডেন্ট একটা ক্যান্সার, সো এগুলোতে আসলে যারা হরমোনাল ট্রিটমেন্ট নিচ্ছেন বা কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করছেন তাদের কোনো ঝুঁকি আছে কিনা? অবশ্যই, তবে এটা একটা দুর্বল থিওরি, কিন্তু একটা ঝুঁকি আছে। সুতরাং যারা, অবশ্যই আমাদেরকে জাতীয় কিছু কর্মসূচি আছে, সেখানে আমাদের এগুলো নিতে হবে, কিন্তু সতর্কতার সাথে নিতে হবে। সেই জন্যে মাঝে মাঝে আমরা যেটা বলি যে যাদের মাসিক শুরু হয়েছে তারপর থেকেই তাদের কিন্তু সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটা করতে হবে। তারপরে প্রয়োজনে আমরা যেগুলো এখন আমরা বলছি যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, এই যে এই মাসে সারা মাসে আমরা কাজ করব, বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কাজ করা অলরেডি শুরু করেছে, যে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। স্যার ডিটেকশন স্টেপে যাওয়ার আগে যদি একটু আমরা সিম্পটমগুলো একটু জানতে চাই। আচ্ছা, এখন সিম্পটমে আমরা দুইভাবে ভাগ করি। একটা হচ্ছে প্রাথমিকভাবে ব্রেস্টে আসলে পরে এখানে একটা ভয়ঙ্কর রকমের তথ্য দেই, যেটা আমরা খুব কষ্ট পাই, যে আমাদের কাছে পেশেন্টের দেরিতে আসে কখন, যে ব্রেস্টে একটা চাকা আছে কিন্তু বলছে যে আমার তো ব্যথা নাই, সেই জন্য আমরা আসি নাই। এটাই বরঞ্চ আমরা সবসময় বলার চেষ্টা করি যে ব্রেস্টে চাকা আছে কিন্তু ব্যথা নাই, সেটাই ঝুঁকিপূর্ণ। সুতরাং সেই জায়গাতেই বেশি যেতে হবে। চাকা থাকলে বরঞ্চ আমরা বলি যে একটু নিরাপদ, আমরা একটা চাকা থাকতে পারে, আমরা দুটো ব্রেস্টে দুটো নিপল এক লাইনে থাকার কথা, এক প্লেনে থাকার কথা, যদি না থাকে তাহলে দুটো নিপল, একটা নিপল যদি ভেতরের দিকে দাবানো থাকে তাহলে হতে পারে। নিপল থেকে সাধারণত মিল্কি বা দুধ জাতীয় জিনিসই আসবে, কিন্তু এর বাইরে যদি রক্ত আসে বা একটু পানির মতো আসে, পুজ আসলেও কিন্তু আমরা চিন্তিত হই না, কিন্তু রক্ত এবং পানির মতো যদি আসে তাহলে এটা ধরে নিতে হবে যে ব্রেস্ট ক্যান্সারের দিকে যেতে পারে। এছাড়া আমাদের ব্রেস্টে কিছু নাই, কিন্তু বগলে, এক্সিলা বলি আমরা, ওখানে যদি কোনো চাকা পাওয়া যায়, আর্মপিটে যদি কোনো চাকা পাওয়া যায়, তাহলে আমাদের চিন্তা করতে হবে। অন্তত প্যানিক না হয়ে আমাদের স্থানীয় যে উপজেলায় আমাদের এমবিবিএস ডাক্তারের কাছে গেলেও হবে, মানে এই সিম্পটমগুলো যাতে কেউ ইগনোর না করে, শুধু ব্যথা নেই দেখে। হ্যাঁ, জি, এটাগুলো লোকাল। কিন্তু কেউ একজন এমনও হতে পারে যে 50-60 বছর বয়স, শরীরে খুব ব্যথা। এখন ব্যথা হলে পরে আমরা মনে করি যে এই বয়স আমার ব্যথা হতেই পারে, কিন্তু এটা যে ব্রেস্টের একটা ক্যান্সার এখানে সে বুঝেইনি, সেটা থেকে যে হাড়ে চলে গেল, তার একটা সিমটম নিয়ে আসবে। আমাদের হঠাৎ করে তার জন্ডিস হলো, কিন্তু ব্রেস্টে কোনো চাকা সে টের পাচ্ছে না। বা ব্রেস্টে আরেকটা জিনিস হয় যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হলো, এটা আর্লি স্টেজে না, এটা অ্যাডভান্স স্টেজেই হয়, যে কোনো ব্রেস্টে যদি কমলার মানে খোসার মতো যদি অবস্থাটা তৈরি হয়, সেটা কিন্তু আমরা এটা ইনফ্লামেটরি ব্রেস্ট বলি। অথবা অনেক সময় দীর্ঘ একটা ঘাড় মতো হয়ে আছে, সেগুলো যদি থাকে, হ্যাঁ, সেগুলো যদি থাকে তাহলে তো হতেই পারে। জি, সো এই ধরনের সিম্পটমগুলো দেখলে যাতে অবশ্যই একজন সার্জনের কাছে, না হলে এমবিবিএস ডক্টরের কাছে যদি অ্যাভেলেবল থাকে, গিয়ে যাতে একটু চেক করে। ফার্স্ট কাজই হচ্ছে সার্জনের কাছে যায়, ম্যাক্সিমাম সময় তাদের কাছেই পাঠাবে, আমাদের এমবিবিএস ডক্টররা কিন্তু এটা জানে, মানে ডক্টরের কাছে যাতে অ্যাটলিস্ট। স্যার আপনি স্টেপগুলো বলছিলেন কিভাবে সেলফ আইডেন্টিফিকেশন করতে পারে সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের ব্যাপারটা। আমরা একেবারেই প্রথম কথাই হচ্ছে যে পিরিয়ড হওয়ার পর থেকে প্রতি মাসিক, যে মাসে মাসিক হচ্ছে, সেই মাসিকের যেদিন মাসিকটা শেষ হবে তার 3-4 দিন পরে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করতে হবে নিজেই। এটা প্রতিদিনই করতে হবে, যে যখন গোসল করতে যান তখন সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করতে হবে। এবং আজকাল বিভিন্ন ইউটিউবেও কিন্তু দেওয়া আছে যে কীভাবে করতে হয়। আমরা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি থেকে যেখানেই যাই আমরা কিন্তু এগুলো, আমাদের টিম আছে, স্ক্রিনিং টিম আছে, তারা কিন্তু এগুলো দেখিয়ে দেয় কীভাবে করতে হয়। তো এটা একটা করা যাবে। আরেকটা হচ্ছে যে যখন সে তার লাম্পটা পাচ্ছে, তখন কোনো একটা চাকা যখন পায়, তখনই কিন্তু আমাদের স্বাস্থ্যকেন্দ্রে, একদম ঢাকায় আসতে হবে, একটা জেলা সদরে যেতে হবে, নট নেসেসারি, তার কাছের যে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে আমাদের ব্রেস্ট এবং সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং সেন্টার আছে, সেখানে নিখরচায়
তারা যে এই এক্সামিনেশন চেক আপটা করতে পারেন। সো স্ক্রিনিং এর বিষয়টাতে আমরা জানি একটা টেস্ট ইনভলভ থাকে সবসময়, যেমন ব্রেস্টের জন্য ম্যামোগ্রাম আমরা করতে বলে থেকে অ্যাডভাইস করে থাকি, অথবা যারা একটু ইয়াঙ্গার আছেন তাদের জন্য আল্ট্রাসাউন্ড। সো এই টেস্টগুলো অ্যাভেলেবিলিটি কিরকম এবং কাদের আসলে ম্যামোগ্রাম টেস্টটা করা উচিত? আমি যদি ম্যামোগ্রামের কথা বলি, আমাদের দেশে কনটেক্সটে 40-এর উপরে গেলেই একটা ম্যামোগ্রাম করা উচিত, এবং সেটা যদিও ম্যামোগ্রামে একটু আছে, ঝুঁকি আছে, রেডিয়েশনের ঝুঁকি আছে, তো 2 বছর 3 বছর পর করলেই হয় যদি তেমন কোনো সন্দেহজনক না থাকে। আর আলট্রাসাউন্ডও খুব সেফ, সেটা আমরা আমাদের পর থেকেই 22-23 বছর বয়স থেকে কিন্তু আলট্রাসোনোগ্রাফি করা যেতে পারে। তো সুতরাং আমাদের হাতে কিন্তু এই দুটো টুলস কিন্তু আছে খুব সহজে প্রাথমিকভাবে ধরা পড়ার জন্য। আর যে কোনো চাকা হতে পারে, এটা যদি একটা ব্রেস্ট অ্যাবসেসও হয়, তারপরেও যে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে কনভেনশনাল ট্রিটমেন্ট, একজন সার্জন যে ট্রিটমেন্ট দিলেন সেটা নেওয়ার পরে যদি না কমে, সেটা যদি না চলে যায়, তাহলে অবশ্যই এটা চিন্তা করতে হবে যে আমার এটা ক্যান্সার হতে পারে। সেজন্য কিন্তু আলাদা টেস্ট আছে, সেটা দরকার পরে আলোচনা যাব। অবশ্যই, অনেক ধন্যবাদ। আপনার কাছে একটু সেম প্রশ্নটা করতে চাই। আমাদের স্ক্রিনিং এর মেইন উদ্দেশ্যটাই থাকে আমরা যাতে একদম আর্লি স্টেজে একটা রোগ ধরতে পারি, বা হয়তো তৈরি হচ্ছে এরকম অবস্থায় ধরতে পারি। যেহেতু ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ম্যামোগ্রামের কথা স্যার মেনশন করেছেন, আপনিও এক্সরের কথা বলেছেন। সো আপনারা আসলে কিভাবে প্রমোট করেন এই স্ক্রিনিং এর বিষয়টা? ম্যামোগ্রামের চেয়ে চেস্ট এক্সরে কিন্তু অনেক অ্যাভেলেবেল একটা টেস্ট। সো কাদের আসলে এই স্ক্রিনিং টেস্টগুলোতে যাওয়া উচিত সে বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, স্পেশালি লাং ক্যান্সার পেশেন্টদের জন্য। আমি প্রথমে বলেছিলাম যে আসলে যারা ঝুঁকিতে থাকে, মানে আমরা ধরেন লাং ক্যান্সারের পেশেন্ট, তার বংশের মধ্যে কারো ছিল কিনা, স্যার যেভাবে বলছিলেন যে ফার্স্ট কাজিন বা তার বাবা মা দাদা ছিল কিনা, যদি থাকে এই গ্রুপকে আমরা একটা আলাদা করি যে এর আসলে হওয়ার একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে 40 ঊর্ধ্ব, মানে এর নিচে করার কোনো প্রয়োজন, 40 ঊর্ধ্ব যারা আছে তাদেরকে আমি বলছিলাম যে আসলে স্ক্রিনিং প্রোগ্রাম হলো এলডিসিটি, লো ডেন্সিটি সিটি স্ক্যান। এটা হলো স্ক্রিনিং প্রোগ্রাম লাং ক্যান্সারের জন্য। আচ্ছা, আমাদের দেশে এটা অ্যাভেলেবল না সব জায়গায়। আমরা একটা এক্সরের মাধ্যমে আমরা একটা ধারণা পাই। তো এই এক্সরেটা সবাইকে করার প্রয়োজন নাই, যাদের সিমটম আছে, যারা ঝুঁকিতে আছে, যাদেরকে আমরা ধারণা করছি তাদের ক্ষেত্রে। শুধুমাত্র লাং ক্যান্সার না, আমরা একটা এক্সরের মাধ্যমে কিন্তু আমরা, তার যদি টিবিও হয়ে থাকে সেটাও আমরা বুঝতে পারবো, তার যদি নিউমোনিয়া হয়ে থাকে। আমি এই কথাটা এই জন্য বলছি যে ধরেন আসলে একটা চাকা পেলাম আমরা এক্সরেতে, ঠিক আছে, এই চাকাটা টিবি চাকা হতে পারে, এই চাকাটা নিউমোনিয়ার চাকা হতে পারে, এই চাকাটা একটা ক্যান্সারের চাকা হতে পারে, এই চাকাটা কিন্তু এমনও হতে পারে যে লাং অ্যাবসেস হয়েছে বিফোর বাস্ট একটা চাকা আছে। তাহলে আমাদেরকে পরবর্তী আরো স্টেপে যেতে হয় যে আসলে আমরা কি করব। তখন সেক্ষেত্রে তখন আমরা সিটি স্ক্যানের ক্ষেত্রে আমরা সিটি স্ক্যানটা করে দেখে নিই যে কি আছে। এরপর আবার আমাদের দুটো পদ্ধতি আছে, যেটা একটু আমার মনে হয় জানিয়ে দেওয়া ভালো, যে রোগটা একদম নির্ণয় করা যায়। আমরা ধারণা করতে পারি সিটি স্ক্যান দিয়ে, বা স্টেজিং করতে পারি যে কোন স্টেজে আছে, কোথায় গেছে, কিন্তু রোগটা কি এটা নির্ণয়ের জন্য আমাদের কিন্তু ডাইরেক্টলি যে পরীক্ষাটা করতে হয়, আমাদের দুটো প্রসিডিউর আছে। যদি আমরা দেখি লাঙে পেরিফেরিতে লেশন, লাঙে আপনারা জানেন যে একটা শ্বাসনালী থাকে, ট্রাকিয়া ব্রঙ্কা থাকে, সেই অঞ্চলে থাকলে এক ধরনের পরীক্ষা, আর যদি পেরিফেরি থাকে তাহলে আরেক ধরনের পরীক্ষা। আমরা যদি লাঙে সেন্ট্রাল লেশন থাকে, সেক্ষেত্রে আমরা একটা ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপের মাধ্যমে আমরা সেখানে যাই, আমরা টিউমারটা দেখি, তখন একটা বায়োপসি নিই, বায়োপসির মাধ্যমে আমরা নিশ্চিত হই যে তার ক্যান্সার আছে কিনা। এটা একটা দিক। যদি পেরিফেরি থাকে তখন আমরা করি কি, আমরা সিটি গাইডেড কোর বায়োপসি, আগে খুব প্রচলিত সিটি গাইডেড এফএনএসি, তো এফএনএসির থেকে আমরা কোর বায়োপসিটাকে বেশি প্রেফার করি, যে বায়োপসির মাধ্যমে আমরা রোগটা নির্ণয় করি ক্যান্সার। এটা দুটো জিনিস হয়, একটা হলো ক্যান্সার রোগটা নির্ণয় হলো, এবং পাশাপাশি তার কোন ধরনের ক্যান্সার। আপনারা জানেন যে লাঙে আসলে অনেক ধরনের ক্যান্সার থাকে, স্কোমাস সেল কার্সিনোমা, স্মল সেল কার্সিনোমা, এই কোন ভ্যারাইটিটা হয়েছে সেটাও কিন্তু আমরা নিশ্চিত হতে পারি। এবং আপনি জেনে আরও খুশি হবেন যে স্যাররা তো আসলে এই ক্যান্সার অনেক ভূমিকা রাখছে, ক্যান্সার কিন্তু অনেক এগিয়েছে। এখন কিন্তু টার্গেটেড কেমোথেরাপি, সিলেক্টিভ কেমোথেরাপি এবং ভালো ভালো চিকিৎসা আছে, যেটা রোগটা আসলে অনেকাংশেই ভালো করে দেওয়া যায় যদি ছড়িয়ে না যায়। তো সেক্ষেত্রে আমরা আরেকটা করি, ইমিউনোসাইটোকেমিস্ট্রি নামে একটা পরীক্ষা আছে, এই বায়োপসির উপর সেটা করে দেখি যে আসলে তার কোন ওষুধটা থেকে তার কাজ করবে, এবং যে ওষুধটা কাজ করবে টার্গেটেড থেরাপি বলা হয়। এবং এটা কিন্তু ক্যান্সারের একটা রিসেন্ট অ্যাডভান্সমেন্ট, যেটা স্যাররা প্র্যাকটিস করে থাকে। মানে সহজ করে যদি আমরা বলি, যেটা বুকের মাঝখানে আছে সেটার জন্য আলাদা টেস্ট আছে, বা যেটা পাঁজরের কাছে আছে আলাদাভাবে টেস্ট করে আপনার কনফার্ম হয়ে তারপর আপনার স্পেসিফিক ট্রিটমেন্টে যেতে পারছেন, যেটা অনেক বেশি বেনিফিশিয়াল এবং লেস ক্ষতি করছে পেশেন্টের জন্য। আমরা এই আলোচনাগুলোতে আরও বিস্তারিত আলোচনায় আসবো, তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাচ্ছি। দর্শক ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
শুধু দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে এবং আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আজকে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর গোলাম মহিউদ্দিন ফারুক এবং ডক্টর মোহাম্মদ জিয়াউল করিম। স্যার, আপনার কাছ থেকে এতক্ষণ পর্যন্ত ব্রেস্ট ক্যান্সার নিয়ে বিস্তারিত জানলাম। আরেকটা সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার যেটা আপনি বলেছেন মহিলাদের ক্ষেত্রে, সার্ভাইকাল ক্যান্সার। সো এটার বিষয়ে একটু জানতে চাচ্ছি, সার্ভাইকাল ক্যান্সার কিভাবে আসলে কমে আসলো? আগে তো এটাই নাম্বার 1 ক্যান্সার ছিল। সো এটা প্রিভেনশনের জন্য নিশ্চয়ই কিছু ব্যবস্থা আছে, স্পেশালি ভ্যাকসিনেশনের কথা যদি আমরা বলি। সো এটার বিষয়ে আমাদের দর্শকদের জন্য কি বলতে চান? ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের সবসময় আমরা ফেলিওরের কথা বলবো তা তো না, এটা আমাদের একটা সাকসেস। আমাদের সবসময় সার্ভাইকাল ক্যান্সার অনেক উপরের দিকেই ছিল, এখন কমে এসছে, ব্রেস্ট ক্যান্সারের চাইতে এখন নিচে চলে আসছে। তো মূলত একটা সরকারি ঝুঁকিগুলো স্যার কাদের থাকছে এটা যদি একটু বলতেন। সরি, ঝুঁকি কাদের থাকছে? আচ্ছা, সার্ভাইকাল ক্যান্সারের ঝুঁকি থাকছে যে প্রথমত যে অধিক সন্তান নেওয়ার একটা প্রবণতা, বা যাদের অধিক সন্তান থাকে, আর্লি ম্যারেজ, খুব অল্প বয়সে বিয়ে, এগুলো কিন্তু আমরা অ্যাওয়ারনেসের মাধ্যমে এগুলো কিন্তু দূর করা হয়েছে। খুব অল্প বয়সে বিয়ে এখন হয় না, খুব কম। আর আমাদের দেশে যদিও যে পলিগ্যামি যেটা বলে সেটা আমাদের দেশে খুব বেশি নাই, তারপরও আমরা এটাকে একটা ঝুঁকির মধ্যে ফেলতে চাই। কারণ আমরা আমাদের মাঠে কাজ করতে যেয়ে দেখেছি যে আমাদের একটা জায়গায় কিন্তু এই ধরনের প্রবণতা আছে একটা শ্রেণীর মধ্যে, মানে যাদের সেক্সুয়াল এক্সপোজার বেশি হচ্ছে, সেক্সুয়াল এক্সপোজার বেশি আছে। তো এটা একটা, তো সেক্সুয়াল এক্সপোজার বেশি থাকার কারণে যেটা একটা হয়, ভ্যাকসিনের বিষয়টা কিন্তু সেই কারণেই বেশি আসছে, সেটা আমরা পরে আলোচনায় আসবো। আবার এখানেও হেলদি লাইফস্টাইলের ব্যাপার আছে, এখানেও কিন্তু টোবাকোর একটা ভূমিকা আছে। অনেকেই মনে করে যে আমাদের সাধারণভাবে একটা ধারণা যে সিগারেট খেলে আমার শুধু লাঙে ক্যান্সার হবে, শরীরের এমন কোনো অংশ নাই যেখানে ক্যান্সার হবে না। এমনকি আমার সার্ভাইকাল ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার হবে টোবাকোর কারণে প্রায় 4 থেকে 5 গুণ বেশি হয় যারা নন স্মোকার তাদের চেয়ে বেশি। মানে প্যাসিভ স্মোকিং, নিজে করলে তো করলোই। এবং এখানে শুধুমাত্র স্মোকিং না, কিন্তু যে স্মোকলেস টোবাকো, যেখানে আমাদের মা বোনরা কিন্তু জর্দা, সাদা পাতা, খৈনি এগুলো কিন্তু প্রায় 28% মহিলারা কিন্তু এগুলো খাচ্ছে। সুতরাং এগুলো খুবই অ্যালার্মিং, এবং এই কারণে কিন্তু আমাদের সার্ভাইকাল ক্যান্সার আমাদের এখনও কমেছে, কিন্তু আরও আমাদের কমানোর সুযোগ আছে। তো এইটা কমানোর জন্য আমাদের কিন্তু স্ক্রিনিংয়ের প্রোগ্রাম প্রায় 2 যুগ ধরে বাংলাদেশে কিন্তু স্ক্রিনিং প্রোগ্রাম সরকারি পর্যায় থেকে হয়ে আসছে, এবং একেবারে আমাদের আউটরিচ সেন্টার এবং আমাদের যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে সেখানেও কিন্তু বিনা পয়সায় এই সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম হয়, এবং বাংলাদেশ ক্যান্সার সোসাইটিও এই কাজগুলো করে। প্রথমত একটা ফার্স্ট স্ক্রিনিং হচ্ছে একটা মানে ভায়া টেস্ট আমরা বলি, ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড। ওই ছোট্ট একটু ইয়েতে আমরা যদি জরায়ু মুখে ওখানে যদি ওই পদার্থটা দেই তাহলে এক ধরনের কালার নেয়, তাতে ডিফারেন্সিয়েট করা যায় যে তার ক্যান্সার হতে পারে, নাও হতে পারে। পজিটিভ হলে আমরা আরেকটা ধাপ এগিয়ে যাই, সেখানে তখন আমরা কল্পোস্কোপিক বায়োপসি করি। তো এটা পরের স্টেপ। কিন্তু স্ক্রিনিংয়ের জন্য নিখরচায়, স্ক্রিনিংয়ের প্রধান শর্তই হচ্ছে সবচেয়ে বেশি জনসংখ্যাকে এখানে আনতে হবে এবং একেবারে নিখরচায় যেতে হয়। সুতরাং এটা একটা ইফেক্টিভ স্ক্রিনিং প্রসিডিউর সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশনের জন্য, এবং এটা এখন ফিল্ড লেভেলেও অনেকজনকে ট্রেন করা হচ্ছে, ফিল্ড লেভেলে করা হচ্ছে তো অবশ্যই। এবং যারা এই যে নন প্রফিট এনজিও আছে, বিভিন্ন এনজিওস আছে, তারা কিন্তু সরকারের পাশাপাশি এই কাজগুলো করে যাচ্ছে। এবং আমি আবারও বলি, বাংলাদেশ ক্যান্সার সোসাইটিতে সারা বছর কিন্তু আমরা স্ক্রিনিংগুলো করি, ব্রেস্ট এবং সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম হয়। এরপরে যেটাই আপনি বলছিলেন যে আমাদের পরের ধাপটা কি, যে আমরা ঝুঁকিপূর্ণ যে বয়সগুলো আছে সেই বয়সটাতে আমরা যদি আগে থেকে একটা প্রতিরোধ ব্যবস্থা নিতে পারি তাহলে সে কিন্তু আর সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হবে না। গত বছর থেকে 24 থেকে শুরু হয়েছে ন্যাশনাল লেভেলে, সেটা হলো প্রথম পর্যায়ে 1 কোটি শিশুদেরকে এই টিকাটা দেওয়া হয় বিনামূল্যে, সিঙ্গেল ডোজ। এবং এটা হচ্ছে 9 থেকে 15 বছর বয়সের যে বাচ্চারা আছে। প্রথমত হচ্ছে যে স্কুলে যারা পড়ে, সব বাচ্চাতে স্কুলে পড়ে না, সুতরাং বয়সটাকেও নির্ধারণ করে দেওয়া হয়েছে, স্কুলে কোন ক্লাস থেকে কোন ক্লাস, আর এদিকে হচ্ছে আপনার বয়স 9 থেকে 15 বছর, সিঙ্গেল ডোজ টিকা দিয়ে তাদেরকে কিন্তু ইমিউন করা হচ্ছে এটা। আর এর পরে আমাদের 29-এর পরে আমাদের অন্য যারা আছেন, বোনরা আছেন, মারা আছেন, তাদেরকে কিন্তু আমরা এই 2টা ডোজ দিয়ে পরে একটা বুস্টারও দেওয়া হয়। তো এটা ন্যাশনাল প্রোগ্রামের মধ্যে আমরা এটা আনিনি, কিন্তু ন্যাশনাল প্রোগ্রামে হচ্ছে আমাদের বাচ্চাদেরকে এই ভ্যাকসিন দিয়ে
এবং এই ভ্যাকসিনেশনটাই এই সার্ভাইকাল ক্যান্সার বার্ডেনটাকে অনেক কমিয়ে দিয়েছে। স্যার, যেহেতু এইচপিভি একটা ইনফেকশন থেকে আসলে ক্যান্সারটা হচ্ছে, এবং আমরা এখানে রিস্কের মধ্যে দেখলাম যে মাল্টিপল সেক্সুয়াল এক্সপোজার বা পার্টনার যদি থাকে সেগুলোতে ঝুঁকিটা বাড়ছে। সো এখানে ইনফেকশনের রোলটা আসলে কতটুকু প্রোটেকশন দরকার আছে, বা যারা সেক্সুয়াল প্র্যাকটিস করছেন তাদের জন্য এটা কত বেশি কনসিয়াস হওয়াটা ইম্পর্টেন্ট? খুবই মানে খুবই প্রয়োজন, মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মনে করি যে এখানে যারা সেক্স পার্টনার হিসেবে এসটিডি যে রোগগুলো আছে এগুলো রোলগুলো কিরকম আছে? সেখানে আমরা যে আমাদের যে বারগুলো আছে আর কি, পুরুষদের যে বার আছে, যে প্রোটেকশন নেওয়ার যে মানে ব্যারিয়ার মেথডটা যাতে ব্যারিয়ার মেথডটা অ্যাপ্লাই করতে হবে, দ্যাট ইজ ভেরি যাতে ডিজিজটা ট্রান্সমিটেড না হয়। জি, অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছ থেকে এখন একটু কমন আরেকটা রোগের বিষয়ে জানতে চাচ্ছি। আপনি ক্যান্সারের সাথে বারবার যেটা মেনশন করছিলেন সেটা হচ্ছে টিবি রোগ বা যক্ষ্মা রোগ, যেটা আমাদের এই কন্টিনেন্টে খুবই কমন একটা অসুখ। সো যক্ষ্মা রোগের বিষয়ে আমাদের দর্শকদের যদি কিছু ইনফরমেশন দিতেন তাদের সচেতন করার জন্য, এবং এই বিষয়ে চিকিৎসার কিরকম ব্যবস্থা আছে বাংলাদেশে, সেই বিষয়টা একটু জানতে চাই। আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন। আসলে আগে একটা স্লোগান ছিল যে যার হয় যক্ষ্মা তার নাই রক্ষা, কিন্তু স্লোগানটা কিন্তু আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে এবং সরকারের উদ্যোগের কারণে এটা কিন্তু এখন হয়েছে যার হয় যক্ষ্মা তারই আছে রক্ষা। অর্থাৎ এই যক্ষ্মা রোগ কিন্তু আমাদের বাংলাদেশ খুব যক্ষ্মা প্রবণ এলাকা, এখানে অনেক যক্ষ্মা রোগী ছিল। আপনি জানবেন যে ন্যাশনাল টিবি প্রোগ্রামের আওতায় এই একটি মাত্র রোগ যেটার ঔষধটা, এটা লম্বা সময় কিন্তু ওষুধ দিতে 6 মাস, এই ওষুধটা কিন্তু বিনামূল্যে পাওয়া যায়, বিনামূল্যে পাওয়া যায়। আমার জানা মতে এটা একটা খুব ইফেক্টিভ একটা জিনিস। একজন রোগ যখন শনাক্ত হয় তার যক্ষ্মা, সে কিন্তু ইউনিয়ন লেভেলেও সে কিন্তু ওষুধটা পাবে এবং এটা বিনামূল্যে 6 মাস পাবে। এতে করে যক্ষ্মা থেকেই হয়। এখন হচ্ছে কি, কখন যক্ষ্মা রোগীরা আমাদের কাছে আসবে, সেন্টারে আসবে? আপনি দেখবেন যে আমরা বলে থাকি যে 2 সপ্তাহের অধিক কাশি, মানে যেটা গ্রাম অঞ্চলে বলে থাকে ঘুষঘুষায় না জ্বর, মানে সন্ধ্যার পরে জ্বর আসে, জ্বরটা অত মাত্রায় থাকে না, হালকা হালকা জ্বর থাকে, কাশি থাকে এবং কফটা ভালোই হয় না, ক্ষুধামন্দা থাকে, তার শরীর শুকিয়ে যাচ্ছে, কিছু ভালো লাগে না, সে কাজ করতে পারে না, সে মানে শক্তি পাচ্ছে না, দুর্বল হয়ে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে অ্যাডভান্স স্টেজে কাশির সাথে রক্ত আসা। তো আমরা বলি এই সিমটমগুলো যে থাকে কারো, আমরা বলি যে আপনি নিকটস্থ ইউনিয়ন সাব সেন্টার অথবা আপনার সাব সেন্টার অথবা আপনার উপজেলা হেলথ কমপ্লেক্সে গিয়ে আমাদের ডটস কর্নার নামে একটা সেন্টার আছে, সেখানে গিয়ে আপনি কফটি পরীক্ষা করে নেন। এটা কিন্তু মানে টিবি কিন্তু একদম প্রথম প্রাথমিক ধাপ, কফটা পরীক্ষা করা। আমাদের কফের মাধ্যমে কিন্তু যাদের টিবি আছে, যারা লাং টিবি কিন্তু লাংস ছাড়াও বিভিন্ন জায়গায় হতে পারে, যাদের ফুসফুসে টিবি আছে তাদের ধরা পড়ে যায়। আচ্ছা, এইটি একটি যেমন দিক, এবং ধরা পড়ার পরে সাথে সাথে কিন্তু আপনি জানেন যে এটা আসলে ছোঁয়াচে রোগ, একজন থেকে আরেকজনের হয়। তখন তাকে আমরা কিছু কথা বলে থাকি যে আপনি এখন অফিসে যাবেন না, বাসায় থাকবেন, এবং আপনি জেনে খুশি হবেন যে টিবি রোগীরা মানে 2 সপ্তাহের মধ্যে কিন্তু নেগেটিভ হয়ে যায়। মানে যার কফে টিবির জীবাণু পাওয়া গেছে, সে যদি ধারাবাহিকভাবে নিয়মিতভাবে সঠিক মাত্রার ওষুধটা নিয়ে থাকে, 15 দিন থেকে 3 সপ্তাহের মধ্যে তার কাশিতে জীবাণু আসে না, জীবাণু থাকে, তখন সেটা ইনফেকশন স্টেটে থাকে, তখন আর সে নন ইনফেক্টেড, তখন সে কিন্তু কাজে কমে যেতে পারবে, অফিসে যেতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু তাকে ওষুধটা সেবন করতে হবে 6 মাস। কারণ লোকে আপনি ধরেন জীবাণু আছে 1 লক্ষ, তার মধ্যে 90,000 মারা গেছে, 10,000 আছে, তো এটা তো আবার তখন থেকে আমরা কিন্তু একটা অ্যালার্মিং সাইন এমডিআর টিবি। আমরা যদি টিবিটাকে যথাযথভাবে ট্রিট না করতে পারি, আমরা যদি এটাকে আমরা কিন্তু আপনি জানবেন যে আমরা মনিটরিং সিস্টেম আছে, রোগী যদি ওষুধ নিতে না আসে আমরা তার বাসায় গিয়ে খোঁজ করি কেন আসলো না, কারণ সে যদি ডিফল্টার হয়ে যায় তাহলে এমডিআর এর ঝুঁকি, যেটা আমাদের জন্য গ্লোবালি খুবই অ্যালার্মিং এখন, এমডিআর টিবি যেটা, যে টিবিগুলো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, এটা কিন্তু আরও ঝুঁকিপূর্ণ। সেই জন্য যখন একটা পেশেন্ট আমাদের নিবন্ধিত হয়, আমরা কিন্তু রেজিস্টার করি, তার ঠিকানা থাকে, এবং আপনি জানবেন যে ডটস থেরাপির মাধ্যমে ওষুধটা দিয়ে থাকি। মানে পেশেন্টের রেগুলার চেকআপে থাকাটা খুবই ইম্পর্টেন্ট, ট্রিটমেন্টটা কমপ্লিট করা। যে শুধু তাই না, সে কিন্তু রোগী যখন আমাদের সেন্টারে আসবে আমরা কিন্তু রোগীকে ওষুধটা খাইয়ে দিই, ডটস মানে কিন্তু রোগী খাইয়ে দিই, যাতে অনেক সময় রোগীরা, যেহেতু আপনারা দেখবেন যে যখন বিনামূল্যে ওষুধ পাচ্ছে অনেক হয়তো অবহেলা করে বা বুঝতে পারে না, কিন্তু তাদেরকে খাইয়ে দেওয়া হয়। আমাদের যে স্টাফরা আছে ফিল্ড লেভেলে যারা কাজ করছে, কর্মীরা আছে, তারা কিন্তু স্বাস্থ্যকর্মীরা, তারা কিন্তু খাইয়ে দিচ্ছে তাদেরকে, এবং তখন সে যখন প্রতিদিন আসতেছে ওষুধ খাচ্ছে, তখন কিন্তু তার সিমটম, টিবি ওষুধ খেলে কিছু সাইড এফেক্ট হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, এগুলো কিন্তু আমরা সাথে সাথে তাকে ডিটেক্ট করে তাকে চিকিৎসা আওতায় আনতে পারি। জি, আমরা আসলে অনুষ্ঠানে একদমই শেষের দিকে আপনার কাছে লাস্ট প্রশ্ন যেটা করব সেটা হচ্ছে লাং হেলথটাকে ভালো রাখার জন্য, স্পেশালি আমাদের দেশের যেরকম এনভায়রনমেন্ট, যে এখানে যেরকম পলিউশন আছে বা বিভিন্ন ধোঁয়া বলি, ধুলাবালি বলি, সো এই সব কিছু থেকে প্রোটেক্টেড থাকার জন্য খুব ছোট করে যদি একটু বলতেন কিভাবে লাং হেলথটাকে ভালো রাখতে পারে। আমাদের টার্গেট হলো প্রশান্তি ভরা শ্বাস আমাদের প্রয়াস। তো সেই আলোকে আমি বলবো যে স্মোকিং পরিহার করুন,
নতুন যে টেকনোলজি আসছে ভেবিং পরিহার করুন, আপনি সিগারেট পরিহার করুন, পানের সাথে যে গুল তামাক ব্যবহার করা পরিহার করুন। এটা যেমনটা আমরা নিজেরা করতে পারি। আর আমাদের সামাজিকভাবে যেটা দায়িত্ব, যে এয়ার পলিউশন, আপনি জানবেন যে যদি এয়ার পলিউশন র্যাঙ্কিং দেখেন, ঢাকা সিটি পৃথিবীর মধ্যে 2-3 নম্বরে অবস্থান করে, কখনো কখনো 1 নম্বরে চলে যায়। এয়ার পলিউশনটা আমরা থামাতে পারবো না, কিন্তু আমরা কি করতে পারি? আমরা একটা মাস্ক পরতে পারি, যাতে এয়ার পলিউশনটা যাতে আমি এফেক্টেড না হই। আপনি শুনে খুশি হবেন, আমরা যখন কোভিডের সময় আমাদের নিজের জীবন বাঁচানোর জন্য মাস্ক পরতাম, সবাই প্রপারলি সঠিকভাবে মাস্ক পরতাম, তখন তো আমরা দেখেছি এই অ্যাজমা, সিওপিডি, টিবি, নিউমোনিয়া অনেক রোগ কমে গিয়েছিল। কিন্তু এখন আবার ছেড়ে দিচ্ছে। আমি বলবো যে সবাইকে আবার মাস্ক পরার জন্য, এই এয়ার পলিউশন থেকে বা এই জীবাণু থেকে ভালো থাকার জন্য মাস্ক পরা। খাদ্যাভ্যাস, আপনারা দেখবেন যে আমাদের শিশুরা যে খাদ্যাভ্যাসের দিকে কোমল পানীয়, ফাস্টফুড এগুলো পরিহার করে, আমরা বলবো ছোট মাছ, আপনার খাবার, সুষম খাবার খাওয়ার জন্য। ভ্যাকসিনেশনের কোনো রোল আছে কিনা লাং হেলথটাকে প্রোটেক্টেড রাখার জন্য? অবশ্যই রোল আছে। আপনি জানবেন যে আমাদের 2টো ভ্যাকসিন আমরা দিয়ে থাকি, এটা লাংটাকে প্রোটেক্টেড করার জন্য। এটা একটা ভ্যাকসিনের মধ্যে এই যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, তো এটা আমরা প্রতি বছর একটু দিয়ে থাকি। এটার কারণ হলো যে ইনফ্লুয়েঞ্জা যে ভাইরাসটা, এটা তার স্ট্রেন চেঞ্জ করে, সেই জন্য এটা প্রতি বছরে এটা নির্ণয় করা হয় এবং ওটার এগেনস্টে ভ্যাকসিন তৈরি করে প্রতি বছর এটা দেওয়া হয় 1 বছর পর। আরেকটি ভ্যাকসিন আছে নিউমোনিয়ার ভ্যাকসিন, যেটা আমরা বলি নিউমোভ্যাক্সিন। এটা 2 ধরনের ভ্যাকসিন পাওয়া যায়। তো এই ভ্যাকসিনটা কোনোটা আছে যে সারা জীবনের জন্য একটি দিলেই চলে, আবার একটা ভ্যাকসিন আছে কনজুগেটেড ভ্যাকসিন, যেটা আপনার প্রতি 5 বছর পর পর একটা করে দিতে হয়, তাহলে লাংটা সুরক্ষিত থাকে। জি, অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছেও আমার লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে প্রিভেনশন। আমরা সবসময় জানি আমরা প্রিভেনশনটাকে অলওয়েজ প্রেফার করি, যাতে আমাদের পেশেন্ট বার্ডেন কমানো যায়, ট্রিটমেন্টের বার্ডেনগুলো কমানো যায়। সো অনকোলজিস্ট হিসেবে আপনি তো অনেক পেশেন্টকে ট্রিট করছেন, স্পেশালি ক্যান্সার সোসাইটির প্রেসিডেন্ট হিসেবেও। সো আমাদের দর্শকদেরকে কিভাবে আপনি সচেতন করতে চান এই বার্ডেনটা, যাতে আমরা একটু কমাতে পারি, কিভাবে তারা আরও বেশি সুরক্ষিত থাকতে পারেন এই রোগগুলো থেকে? খুব শেষে সবগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। এটি খুবই বড় প্রশ্ন, যেটা আমাদের দর্শক শ্রোতাদের জন্য একটা বড় মেসেজ যেতে পারে। এই কথাগুলোর উত্তর কিন্তু একটু আগেই আমাদের স্যার বলে গেছেন, যে কীভাবে আমাদের শরীরকে সুরক্ষা দিতে পারি ক্যান্সার সহ অন্যান্য কমিউনিকেবল ডিজিজ থেকে। আমি এই ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারটাকেই একটা বাক্যই আমি শেষ করতে চাই। সেটা হচ্ছে যে এরকম এবারকার যে প্রতিপাদ্য, তার মধ্যে একটা কথা আছে, সেটা হলো এভরি স্টোরি ইজ ইউনিক, এভরি মেজার ম্যাটার্স। অর্থাৎ আপনি প্রত্যেকটা রোগীর আলাদা আলাদা কিন্তু একটা করে ইতিহাস আছে, কিভাবে তার ব্রেস্ট ক্যান্সার হলো বা অন্য কোনো ক্যান্সার কিভাবে হলো, সেটা যেমন ইতিহাস আছে, এটা ভিন্ন ভিন্ন রকমের। কিন্তু তার আবার যখন যাত্রাটা শুরু হবে, অর্থাৎ ডায়াগনোসিস থেকে ট্রিটমেন্ট পর্যন্ত, সেখানেও কিন্তু অনেকগুলো স্টেপস আছে এবং অনেকগুলা কোলাটেরাল জিনিস আছে যেগুলো তার হাতে নাই, সে পারছে না। তার মানে আমাদের যখন রোগ হয়, তাতে অর্থনীতির উপর একটা চাপ পড়ে, অর্থাৎ তার নিজের অর্থনীতি, তার পরিবারের অর্থনীতি এবং হচ্ছে আপনার সমাজের অর্থনীতির উপর একটা চাপ পড়ে, সরকারের উপরে চাপ পড়ে, আর তার স্বাস্থ্যগত কষ্ট তো আছেই। সুতরাং এই অভিঘাত থেকে বাঁচার জন্যে আমি আমার দর্শক শ্রোতাদেরকে বলবো যে কয়েকটা জিনিস একেবারে মাথায় রাখা। সেটা হলো আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। আমি ডেথ শব্দটাকে এভাবে ভাঙাই, ডি স্ট্যান্ডস ফর ডায়েট, ই হচ্ছে এনভায়রনমেন্ট বা এক্সারসাইজ, তারপরে এ হচ্ছে অ্যালকোহল, আমরা কোনো মদ্যপান করব না, টি হচ্ছে টোবাকো, মানে হচ্ছে তামাক, কোনো ধরনের তামাকের দিকে আমাদের সংশ্লেষ থাকবে না, সেটা আমি নিজেই নিতে পারবো না, অন্যে তামাক নিলেও যেন আমি তাকে বাধা দেই আইনগতভাবে বা সামাজিকভাবে আন্দোলন তৈরি করে। আর শেষে যেটা হচ্ছে পার্সোনাল হাইজিন, যে নিজের দিকে নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে ধরনের সাধারণ জিনিস, এর জন্য খুব বড় কিছু করতে হবে তা না, আর অন্তত কায়িক শ্রমটা করতে হবে। জি, অনেক সুন্দর করে বলেছেন স্যার। আমার একদমই লাস্ট প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে আমরা সবসময় ফিজিক্যাল হেলথটা নিয়ে অনেক কথা বলি বা এগুলোরই ডিসকাশন অনেক হয়। যারা এই ধরনের ক্যান্সারের জার্নিগুলো করছেন, তাদের কিন্তু মেন্টাল হেলথের ব্যাপারটা আমার মনে হয় যে অনেক বেশি নেগলেক্টেড থাকে, স্পেশালি আমাদের দেশের কনটেক্সটে। সো কীভাবে যারা এই প্রবলেমগুলো ফেস করছেন বা যারা এই জার্নিটার মধ্যে দিয়ে যাচ্ছেন, কীভাবে একটু মেন্টালি হেলদি থাকতে পারেন বা কী প্র্যাকটিসগুলো করাটা ভালো? দেখুন, আমরা যখন একটা ক্যান্সার পেশেন্ট পাই, তখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় ব্রেকিং দ্য ব্যাড নিউজ, অর্থাৎ রোগীর কাছে আমরা এই তথ্যটা কিভাবে পরিবেশন করব। আপনি উন্নত বিশ্বে যাবেন, সেখানে দেখবেন যে তারা কিন্তু চিকিৎসক সরাসরি রোগীর কাছে এই কথাগুলো বলে এবং তারা বলতে বাধ্য, কিন্তু আমাদের দেশের কনটেক্সটে আমরা কিন্তু এটা করতে পারি না, আমাদেরকে দুটোই প্র্যাকটিস করতে হয়। সুতরাং এই জায়গায় আমরা রোগীদের মানসিক অবস্থাটা বিবেচনা করে কখনো রোগীর খুব আপনজনের কাছে বলি,
আর রোগী যদি জানতে চায়, তার পরিস্থিতি যেরকম এরকম হয় যে তাকে জানানো দরকার, তখন তাকে আমাদেরকে কাউন্সিলিং করে ধীরে ধীরে বলতে হবে যে ক্যান্সার মানেই ডেথ তা কিন্তু না, ইউ হ্যাভ হোপ, আপনার আশা আছে, কিন্তু এই কাজগুলো করলে আপনি আপনার আশাহত হবেন না। সুতরাং আর আমি আমার কলিগস যারা আছে বা আমার সাথে যারা কাজ করেন তাদেরকে একটা কথাই বলি যে ক্যান্সারের চিকিৎসা করতে গেলে টেবিল ওই পাশে, রোগী আর আমি এই পাশে, এভাবে করলে কিন্তু ক্যান্সারের চিকিৎসা দেওয়া সহজ, বাট ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা হচ্ছে কঠিন। তার পাশে যেয়ে দাঁড়াতে হবে এবং তার কাছে যেয়ে তার সাথে তার মতো করে চিন্তা করে যেটা যদি আমার হয় তাহলে আমি কিভাবে ফিল করব, এই ফিলিংসটা তার মধ্যে দিতে হবে, ডিফিউজ করতে হবে এবং তাকে উদ্বুদ্ধ করতে হবে। মৃত্যু অবধারিত, এটা ঠিক, কিন্তু এটা থেকে আপনার মৃত্যু হবে নট নেসেসারি। স্যার প্রথম দিকেই বলেছেন যে ক্যান্সার হলে প্রাথমিকভাবে আসলে 1/3 ক্যান্সার ভালো করা যায়, 1/3 দীর্ঘ জীবন দেওয়া যায়, আর 1/3 আসে যেগুলো আমরা কিছু করতে না পারলেও একটা প্যালিয়েশনের ব্যবস্থা করি। ক্যান্সার সোসাইটিতে সে প্যালিয়েটিভ কেয়ার তৈরি করা হয়েছে। জি, অবশ্যই অনেক ধন্যবাদ। চিকিৎসার ব্যবস্থা তো আছেই, বাট সেই সাথে আমরা সবাই যাতে একটু সহানুভূতিশীল হয়ে এবং তাদেরকে সাপোর্টটা দিই, এটাও খুব ইম্পর্টেন্ট। আমরা সিম্প্যাথির চাইতে এমপ্যাথিটা খুব বেশি মনে করি, সহমর্মিতার চাইতে সহানুভূতির চাইতে সহমর্মিতাটাকে আমরা বেশি প্রাধান্য দিই। জি, অনেক ধন্যবাদ। আমাদের সাথে আজকে ছিলেন অধ্যাপক ডক্টর গোলাম মঈনুদ্দিন ফারুক এবং ডক্টর জিয়াউল করিম। দর্শক, আমাদের বিশেষজ্ঞ অতিথি খুব সুন্দর করে কিভাবে এই কঠিন রোগগুলো থেকে ভালো থাকা যায় সেগুলোর বিষয়ে বলেছেন। খুব সিম্পল, কিন্তু আমরা চাইলে এগুলো প্র্যাকটিস করে সুস্থ থাকতে পারি। আশা করি সেগুলো আপনারা চেষ্টা করবেন মেনে চলার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আগামী সপ্তাহে। ধন্যবাদ সবাইকে।